আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নিজেকে আড়াল করতে শক্ত খোলস দিয়ে নিজেকে ঢেকে রাখলেই হয় না, তার জন্য শক্ত খোলসের ভেতরে থাকা নিজেকেও শক্ত করে গড়ে তুলতে হয়, তবেই না তাল মেলাতে পারবে এই নিকৃষ্ট মানুষদের সাথে। বলে এক মুহূর্ত দাঁড়ালো না স্নিগ্ধ, সেখান থেকে প্রস্থান করলো। চুনাকি বিশ্ব নিয়ে তার যাওয়া দেখলো। স্নিগ্ধর কথা মানে বুঝতে তার বিন্দুমাত্র কষ্ট হয়নি। চুনাকি বলল, স্নিগ্ধ ভাই, আপনার এই যত্নশীল মনোভাবের জন্যই তো একদিন আপনার প্রণয়ে আক্রান্ত হয়েছিলাম আমি। আজ এত বছর পর আবার শেষটা শুরু করতে যাচ্ছেন আপনি। আবারও সে আপনার সাথে প্রেমের আলাপ শুরু করতে চাই না আমি। এই প্রেমের আলাপ যে শেষটা কখনোই সুন্দর হবে না। আর এদিকে সকাল সকাল বাড়ির সকলেই তৈরি হতে চলে গেল কনেপক্ষের বাড়ি যাওয়ার জন্য। জুনায়েদ সবকিছু তদারকি করছে, আর এদিকে তাসরিন নিজের বোনের সাথে মিলে কন্যাপক্ষের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ফলমূল মিষ্টিগুলো গুছিয়ে রাখছিল। জেনি আর তিতলি তো সকাল থেকেই সাজছে, কিন্তু এখনো তাদের সাজ হয়নি। এই গ্রামের আশেপাশেও কোনো ভালো পার্লার নেই, তাই তো দুজন নিজে নিজে সাজতে ব্যস্ত না হয়ে পার্লারে গিয়ে ভূত সেজে আসার চেষ্টা করতো। নীরবের ঘরে তার দুজন চাচাতো ভাই আর বন্ধুরা সবাই মিলে নীরবকে তৈরি করতে সাহায্য করছে। এটা তো শুধু কথার কথা, ওরা তো সবাই ওর সাথে হাসি মজা করছে, আর ও নিজে তৈরি হচ্ছে। এদিকে জোনাকি পড়েছে অন্য বিপদে। বিয়েতে পরার জন্য তাকে একটা জামা এনে দিয়েছিল নীরব, কিন্তু সেই জামাটা কোথাও খুঁজে পাচ্ছে না। তার সব কাপড় ব্যাগেই ছিল, আলমারিতেও রাখেনি। এখন পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও পেল না জামাটা। কান্না আসছে তার জীবনটাই এমন, কোনো ভালো জিনিস সহ্যই হয় না যেন। এবার কি করবে? তার তো আর কোনো জামাও নেই, আবার এমন কেউ নেই যে এই বাড়িতে যার থেকে একটা জামা নিতে পারবে। আবারও উঠে দাঁড়ালো আলমারিতে খোঁজার জন্য। সে জানে জামাটা আলমারিতে নেই, তারপরও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আবারও খুঁজতে লাগলো। তখন দরজায় ঠক ঠক আওয়াজ শুনে আলমারিটা বন্ধ করে দরজা খুলতে গেল। দেখলো একটা চিকন মেয়ে, চোখে চশমা, ধবধবে ফর্সা, না হলেও ফর্সা বলা যায়। দেখে চেনা চেনা লাগলেও ঠিক মনে করতে পারছে না জোনাকি। সে কিছু বলতে যাবে তার আগে সামনে থাকা মেয়েটি তাকে জড়িয়ে ধরলো। জোনাকি পড়তে পড়তে বেঁচে গেল। মেয়েটি বলল, ও মা, আমার জন্য তুই তো অনেক বড় হয়ে গেছিস, জানিস আমি তোকে কত মিস করছি। তোরে দেখে আমার মনটা কেমন যেন শান্তি শান্তি লাগছে জানিস। বলতে বলতে মেয়েটি তাকে ছেড়ে দাঁড়ালো। জোনাকি ভ্রুকুচকে কিছু একটা ভাবার চেষ্টা করলো, এবং তার মনে পড়লো 6 বছর আগে সেই চিকন মেয়েটা রিয়া আপু। হঠাৎ করে চোখটা ঝাপসা হয়ে আসলো জোনাকির। এই পৃথিবীতে তারও তো কত আপন মানুষ ছিল। রিয়া জোনাকির চোখে পানি দেখে আবারও তাকে জড়িয়ে ধরলো, আর ঠোঁট উল্টে বলল, কি হলো জোনা, কান্না করছিস কেন? কই আমাকে জড়িয়ে ধরবি আর ভালো মন্দ জিজ্ঞেস করবি, আর তুই কিনা কান্না করছিস। জোনাকি জড়িয়ে ধরলো রিয়াকে। রিয়া তাকে শান্ত করে ছাড়লো। তখন জোনাকি খেয়াল করলো রিয়ার ঠিক পেছনে গোলাপি রঙের লেহেঙ্গা পরা একটা মেয়ে। সে ভ্রুকুচকে তাকালো মেয়েটির দিকে। রিয়া জোনাকির মনোভাব বুঝতে পারলো আর বলল, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড কায়রা, আর একমাত্র ভাইয়ের হবু বউ। শেষ কথাটা শুনে জোনাকির ছোট হৃদয়টা কেঁপে উঠলো। অনাকাঙ্ক্ষিত কষ্ট ঘিরে ধরলো তাকে। নিজের প্রণয়ের রংটা ফিকে মনে হতে লাগলো, আশপাশটা বিষাক্ত রূপ ধারণ করলো যেন। আর এদিকে জোনাকি যখন মনমরা হয় বাড়ির ছাদের কিনারায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবনায় বিভোর, তখন বাড়িতে কেউ নেই, সবাই বিয়েতে চলে গেছে। জোনাকির ইচ্ছে থাকলেও সে গেল না, তার উপর জামাটাও পাচ্ছে না। নীরব ভাই জানে না সে যায়নি, যে সে ছাড়া আর কেউ নেই যে তার খোঁজখবর নিবে, তাই নিশ্চিন্তে বাড়িতেই থেকে গেছে। তাইকে না হয় পরে সামলে নিবে। পরিশেষে স্নিগ্ধর বিয়ের কথাটাই আটকে গেছে সে, ভুলতে পারছে না রিয়ার কথাটা। এই মানুষটা তার কাছে না থাকা সত্ত্বেও সে তাকে নিয়ে কত কল্পনা জল্পনা করেছে। তাহলে কি আজ থেকে সব কল্পনা জল্পনা সে বাধা পাবে? কল্পনায় স্নিগ্ধকে নিয়ে ভাবলে যদি কল্পনাগুলো তাকে খারাপ মেয়ে বলে বিবেচনা করে, নিজের মনে বলতে লাগলো। তারপর বলল, ও আল্লাহ, তুমি তো সবকিছু জানো, এই পৃথিবীতে দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুই তোমার দৃষ্টিগোচর। তাহলে জেনে শুনে কেন আমার অতীতকে আমার সামনে দাঁড় করালে? আমি তো তাকে ছাড়া বাঁচতে শিখে গিয়েছিলাম, প্রতিটি রাত তার দহনে পুড়েছি আমি। তারপরে তো নিজের এই নিকৃষ্ট জীবনে তাকে পাওয়ার জন্য তোমার কাছে দোয়া করিনি। আজ সে অন্য কারোর, তার ভবিষ্যৎ অন্য একজনের সাথে জড়িত। আমি চাই সে সুখে থাকুক, আমি চাই তার সেই অমূল্য ভালোবাসা কেউ পাক, কেউ আমার থেকেও বেশি ভালোবাসুক তাকে। কিন্তু তাই বলে তুমি সবটা আমার সামনে না আনলেই পারতে। আমার যে কষ্ট হয় তাকে অন্য কারোর সাথে ভাবলে। আমার শ্বাস আটকে আসে, চোখ দিয়ে টুপটুপ করে গড়িয়ে পড়লো পানি। বাধা দিল না সে, নির্দ্বিধায় পড়তে থাকলো। হঠাৎ নিজের পাশ থেকে কোনো গম্ভীর কণ্ঠ শুনে পাশ ফিরে তাকালো। চমকে উঠলো জোনাকি। তাড়াহুড়ো করে অন্য পাশে ফিরে নিজের চোখের পানিটুকু মুছে নিল। তারপর বলল, কান্না ছাড়া আর তুমি কিছু করতে পারো না তাই না? জোনাকি নিজেকে ধাতস্থ করলো, মুখভঙ্গি শক্ত করার চেষ্টা করলো। স্নিগ্ধর দিকে তাকিয়ে ফিরে চাইলো, তার দিকেই পলকহীন ভাবে তাকিয়ে আছে দেখে তার শক্ত মুখভঙ্গিটা মুহূর্তেই কোমল হয়ে গেল। স্নিগ্ধ আবারও বলল, ঠাটিয়ে একটা চোট দিলে তবে শিক্ষা হবে তোমার তাই না? জোনাকি চোখ বড় বড় করে তাকালো স্নিগ্ধর দিকে। তাকে মারবে? কিন্তু কেন? সে তার কোনো ক্ষতি করে ফেললো নাকি যে তাকে ঠাটিয়ে চড় মারবে? জোনাকি ভ্রুকুচকে তাকালো স্নিগ্ধর দিকে, চোখের ইশারায় বোঝানোর চেষ্টা করলো কেন তাকে মারবে। স্নিগ্ধ বুঝলো, আগের মতো তেজ নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বাড়িতে কেউ নেই, আর এই সময় তুমি কিনা বাড়িতে একা রয়ে গেলে, যদি কোনো বিপদ হয় তখন কি করতে? জোনাকির এতক্ষণে খেয়াল হলো, আসলেই তো স্নিগ্ধ কি তাহলে বিয়ে বাড়িতে যায়নি, নাকি বিয়ে বাড়ি থেকে চলে এসেছে? একটু আগে তো বাড়িতে কেউ ছিল না, তার মানে কি সে ফিরে এসেছে? তবে জোনাকি পিছিয়ে গেল না, নিজের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েই বলল,
আমি জেনে শুনেই বাড়িতে থেকেছি, আর রইল বিপদের কথা, যদি কোনো বিপদ হতো কিংবা হয় আমি নিজেই সামলে নিতে পারবো, তার জন্য কাউকে ভাবতে হবে না। স্নিগ্ধ বলল, কিছুদিন আগেও তো বাদরের মতো এই ঘর থেকে ওই ঘরে লাফাতে, আর এখন সাহস দেখাচ্ছ আমাকে? জোনাকি অবাক চোখে তাকালো স্নিগ্ধর দিকে। এই লোক কি বলে সে বাদরের মতো লাফাতো? নাক ফুলে ছোট ছোট চোখ করে তাকালো স্নিগ্ধর দিকে আর রাগী স্বরে বলল, কি আমি লাফাতাম বাদরের মতো? স্নিগ্ধ বলল, তা নয়তো কি, বাদরের মতো আর ছাগলের মতো মেমে করে সারাদিন, মনে নেই নাকি? জোনাকি বলল, না মনে নেই, কারণ আমি কখনো মেমে করিনি। বলে অন্যদিকে ফিরে তাকালো। স্নিগ্ধ ঠোঁট কামড়ে হাসলো জোনাকির এমন রাগ দেখে। জোনাকি যেদিকে মুখ ফিরে তাকিয়েছিল সেদিকটায় গিয়ে ছাদের রেলিং এর সাথে ভর দিয়ে দাঁড়ালো। জোনাকি তাকিয়ে ভেঙচি কাটলো। স্নিগ্ধ বলল, এভাবে থাকলেও তো পারো, কেন নিজেকে বদলালে, কেন নিজের নিজটাকে হারিয়ে ফেললে? জোনাকি চকিত তাকালো স্নিগ্ধর দিকে। স্নিগ্ধর কথা স্বাভাবিক হলেও তার কথায় কোনো অস্বাভাবিক কিছু ছিল না, কিন্তু সেটা বুঝতে পারলো না সে তো ভুলে গিয়েছিল সবটা। স্নিগ্ধর সামনে নিজের শক্ত খোলসটা ছেড়ে দিচ্ছিল। স্নিগ্ধ আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশটাও কত রূপ ধারণ করে, কিন্তু তার পরিণতিটা সবসময় একই থাকে। সে সঠিক সময়ে সঠিক রূপ ধারণ করে এবং পরিশেষে এই যে নীল আকাশেই পরিণত হয়। এমন হলেও তো পারতে। জোনাকি বলল, আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না আমি। স্নিগ্ধ বলল, বুঝতে পারছো না নাকি বুঝতেই চাইছো না? জোনাকি বলল, আপনি এখানে কেন এসেছেন? আপনার সবাই তো বিয়ে বাড়িতেই গিয়েছিলেন। কথার প্রসঙ্গ বদলানোর জন্য জোনাকি এই কথাটা জিজ্ঞেস করলো। স্নিগ্ধ ব্যাপারটা বুঝলো নাকি বোঝা গেল না, সে স্বাভাবিকভাবে উত্তর দিল, আমাকে নীরব বলেছে তোমাকে বাড়ি থেকে ওখানে নিয়ে যাই, আর তুমি যদি না যাও তাহলে সে নিজেই আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। জোনাকি চিন্তায় পড়ে গেল, এবার স্নিগ্ধকে কিভাবে ফিরিয়ে দেবে সে, কিন্তু চাইলেও তো যেতে পারবে না। তাই ইনিয়ে বিনিয়ে বলল, আসলে আমার শরীরটা ভালো নেই, না গেলে হয় না, আমি না হয় ভাইয়াকে কল। জোনাকিকে আর বলতে দিল না স্নিগ্ধ। নিজের হাতে থাকা একটা কালো রঙের শপিং ব্যাগ এগিয়ে দিল তার দিকে। জোনাকি ভ্রুকুচকে তাকালো সেই ব্যাগের দিকে। স্নিগ্ধ শান্ত কণ্ঠে বলল, ভুলে গিয়েছিলাম, নীরব তোমাকে এই ব্যাগটা দিতে বলেছিল। জোনাকি বলল, এটাতে কি আছে? স্নিগ্ধ বলল, শিওর তো বলতে পারছি না, তবে তোমার জন্য জামা দিয়েছে মনে হয়, সেখানে পরে যাওয়ার জন্য। জোনাকি বলল, কিন্তু ভাইয়া তো আমাকে একবার জামা কিনে দিয়েছে। স্নিগ্ধ বলল, সেটা তুমি আর তোমার ভাই জানো, এখন এটা নাও আর পরে এসো, আমি বাহিরে অপেক্ষা করছি। বলে এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট পায়ে ছাদ থেকে প্রস্থান করলো। জোনাকি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে শপিং ব্যাগটার দিকে তাকালো। ভাইয়া আবার তার জন্য জামা কিনলো কেন? সে আর অপেক্ষা করলো না, নিজের ঘরে চলে গেল আর ঝটপট জামাটা বের করলো। একটা তুষার গোলাপি রঙের সুন্দর জামা ছিল। এমন জামা আদৌ এই গ্রামের বাজারে পাওয়া যাবে কিনা সন্দেহ, তবে তার ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। সে খুশি মনে জামাটা পরে নিল। তারপর চুলগুলো একপাশে বেনি করে একটু হালকা গোলাপি রঙের লিপস্টিক আর একটু কাজল লাগিয়ে নিল, বেশ এতেই শেষ। এরপর ঘরের দরজাটা বন্ধ করে বাড়ির বাইরে চলে আসলো। এসে একটা মোটরসাইকেলের সামনে স্নিগ্ধকে ভোট দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে দেখলো। জোনাকি গিয়ে তার সামনে দাঁড়ালো, কিন্তু স্নিগ্ধ তার দিকে তাকালো না পর্যন্ত। ফোনের ভেতর এমন ভাবে ঢুকে আছে যেন সেটাই বাস্তব দুনিয়া আর এটাই অবাস্তব। স্নিগ্ধর মনোযোগ আকর্ষণ করার জন্য হালকা গলা খাকারি দিল। স্নিগ্ধ ফোন থেকে চোখ সরিয়ে মাথা উঁচু করে এক পলক জোনাকির দিকে তাকিয়ে আবারও ফোনে ব্যস্ত হয়ে পড়লো। জোনাকি মিনমিন করে বলল, যাবেন না? স্নিগ্ধ ফোনের থেকে চোখ সরিয়ে সরাসরি বাইকে উঠে পড়লো। জোনাকি তাকিয়ে রইল সেদিকে। সে বোঝার চেষ্টা করছে স্নিগ্ধ কি করছে। তখন স্নিগ্ধ বলল, বাইকে বসতে পারবে তো, নাকি মাঝপথে হাত পা ভাঙার ইচ্ছে আছে? তখন কিন্তু আমি তোমার ড্রাইভার নিতে পারবো না। জোনাকি চোখ ছোট ছোট করে তাকালো স্নিগ্ধর দিকে আর বলল, যদি আমি পরে যাই তাহলে নিশ্চিন্তে বাইক নিয়ে চলে যাবেন, ঠিক আছে? স্নিগ্ধ বলল, পরে তোমার ভাই আমার উপর মামলা করার জন্য নাকি? জোনাকি বলল, আপনি কি আমাকে নিয়ে যেতে যাচ্ছেন না? তাহলে বলে দিন, আমি নিজেই চলে যাব, বেশি তো দূর না। স্নিগ্ধ বলল, হ্যাঁ বেশি তো দূর না, মাত্র 1 ঘন্টার পথ। যদি তুমি গাড়ি করে যাও আর যদি তুমি হেঁটে যাও তাহলে ডিসকাউন্টও আছে, মাত্র 2 ঘন্টা 30 মিনিট। জোনাকি একটা ঢুক গিলে সে তো কথার কথা বলেছিল, এই লোক কি তাকে সত্যি সত্যি রেখে যাওয়ার পরিকল্পনা করছে নাকি? জোনাকি এপাশ ওপাশ দেখে টুস করে বাইকে উঠে পড়লো। স্নিগ্ধর থেকে দূরত্ব বজায় রেখে বাইকে বসলো। স্নিগ্ধ বাইক নিয়ে পড়তে পড়তে বাঁচলো। এক্ষুনি পরে গিয়ে দুজনের হাত পা মঙ্গল গ্রহে চলে যেত। স্নিগ্ধ কিছুটা গম্ভীর আর রাগী স্বরে বলল, স্টুপিড মেয়ে, এখন যদি ব্যালেন্স হারিয়ে পড়ে যেতাম, এখনো সেই বাদর রয়ে গেলে, লাফালাফি ছাড়া আর কিছুই পারো না। বলে হেলমেটটা পড়তে লাগলো। জোনাকি মুখ ফুলিয়ে নিল, এই লোক তাকে বারবার বাদর বলে অপমান করছে। স্নিগ্ধ বাইক স্টার্ট দেওয়ার আগে বলল, ভালোভাবে বসো, পড়ে গেলে কিন্তু আমি বাইকও থামাবো না। জোনাকি পিছনে গ্রাপ রেলটা শক্ত করে ধরে বসে পড়লো। স্নিগ্ধ এবার সেদিকে তাকিয়ে বাইকটা স্টার্ট করে, হঠাৎ বাইকটা স্টার্ট করতে জোনাকির মাথাটা ঘুরে উঠলো। পড়ে যাবে অনুভূতি হচ্ছে। এর আগে নীরবের সাথে কয়েকবার মাত্র বাইকে উঠেছিল, তাও নীরবকে সে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বসে থাকতো, তাই ভয় লাগতো না। কিন্তু এখন কি করবে? স্নিগ্ধ বাইক চালানো অবস্থায় বলল, সাহসী জোনাকির সব সাহস কি উড়ে যাচ্ছে নাকি? জোনাকি কাপা কাপা কণ্ঠে বলল, স্নিগ্ধ ভাই প্লিজ আস্তে চালান, আমি পড়ে যাব। স্নিগ্ধ থমকে গেল। এই শব্দটা আগে উঠতে বসতে শুনতে হতো, কতই না বিরক্ত বোধ করতো, কিন্তু আজ এই ভাই শব্দটা শুনেও শান্তি লাগছে তার। জোনাকি আর এবার নিজেকে আটকে রাখতে পারলো না। স্নিগ্ধের শার্টের কাঁধের অংশটা খামচে ধরলো আর বলল, কি হলো? আস্তে চালান, না হলে আমাকে বাইক থেকে নামিয়ে দিন, আমার ভয় করছে। স্নিগ্ধ বিন্দুমাত্র বাইকের গতি কমালো না, উল্টো আরো বাড়িয়ে দিল। এবার জোনাকি হুমড়ি খেয়ে পড়লো স্নিগ্ধের পিঠে। হাতটা তার শার্টের বুকের অংশে চলে গেল। চোখ খিচে বন্ধ করে বলল, প্লিজ স্নিগ্ধ ভাই আস্তে চালান। স্নিগ্ধ মুচকি হাসলো। বাইকের মিররে একবার জোনাকিকে দেখে নিয়ে বলল, আমাকে এভাবে ধরে রেখেছো কেন? এই পারমিশন কি আমি দিয়েছি নাকি? আবার এখন হুম করছো? আমার যেভাবে ইচ্ছা সেভাবেই চালাবো। জোনাকি ছাড়লো না স্নিগ্ধ
স্নিগ্ধকে। তার সত্যি সত্যি ভয় করছে আর ও বাইকের গতি এত বাড়িয়ে দিল, ভয় পাওয়াটাই স্বাভাবিক। জোনাকি কাঁদো কাঁদো গলায় বলল, স্নিগ্ধ ভাই এমন পাষাণের মতো আচরণ করবেন না, আমার মাথা ঘুরছে। স্নিগ্ধ আবার কিছুটা কমালো বাইকের গতি। জোনাকি বাইকের গতি কমছে বুঝতে পেরে স্নিগ্ধর পিঠ থেকে মাথা উঁচু করে চোখ পিট করে চাইলো আশপাশটাই। হ্যাঁ এবার ঠিক আছে, অন্তত পরে যাওয়ার ভয় তো নেই। খুশি হলো জোনাকি। পরক্ষণে স্নিগ্ধর কথা শুনে হকচকিয়ে গেল। স্নিগ্ধ জোনাকিকে পিঞ্চ মেরে বলল, আমার পারফিউমটা বেশি ভালো লেগেছে তাই না? এভাবে একটা ছেলের পারফিউমের স্মেল নিচ্ছে, লজ্জা করছে না নাকি? স্নিগ্ধের এমন ঢং করে কথা বলার ধরন শুনে জোনাকি হাসবে নাকি তাকে এভাবে অপমান করার জন্য রাগ করবে বুঝতে পারলো না। তাই হোবলার মতো তাকিয়েছিল স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ বাইক চালাতে চালাতে সামনের দিকে তাকিয়ে বলল, কানাডায় থাকাকালীন ভার্সাসের এই পারফিউমটা নিয়েছিলাম, তোমার দেখি পারফিউমটা ভালো লেগে গেছে, তাই তো এতক্ষণ ধরে চিপকে আছো আমার সাথে। জোনাকি তাড়াহুড়ো করে সরে গেল স্নিগ্ধের কাছ থেকে, আবার গ্র্যাব রেলটা শক্ত করে ধরলো। স্নিগ্ধ মুচকি আসলো, যার চক্ষুগোচর হলো না জোনাকির। এবার কিছুক্ষণের মধ্যে তারা একটা ফুল দিয়ে সাজানো বড় গেটের সামনে পৌঁছালো। সেদিকে তাকিয়ে জোনাকি স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। স্নিগ্ধ বাইক থামাতে এসে চটপট নেমে দাঁড়ালো। স্নিগ্ধ বলল, তুমি ভেতরে যাও, আমি বাইকটা পার্ক করে আসছি। জোনাকি হ্যাবুদক মাথা দোলালো। স্নিগ্ধ বাইক নিয়ে চলে গেল। জোনাকি আশপাশটা ভালোভাবে দেখতে লাগলো। অনেক মেয়ে ছেলেদের দেখা যাচ্ছে কেমন জাঁকজমকপূর্ণ জায়গাটা। জোনাকির অস্বস্তি হতে লাগলো। ধীর পায়ে গেট দিয়ে ঢুকতে যাবে ঠিক তখনই নজর পড়লো কায়রা নামক মেয়েটার উপর। সে ভ্রু গুটিয়ে তার দিকে তাকিয়ে আছে। জোনাকি ঠিক বুঝলো না এই নজরের মানে। কায়রা তার দিকে এগিয়ে আসলো আর বলল, তুমি স্নিগ্ধর সাথে আসলে যে? জোনাকি ইতস্তত বোধ করলো। কায়রা নামক মেয়েটা তো স্নিগ্ধর হবু বউ, তার অধিকার আছে এই সম্পর্কে জানার। তাই সে মিনমিন করে বলল, আসলে আপু ভাইয়া উনাকে পাঠিয়েছিল আমাকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য। কায়রা বলল, বিয়ে বাড়ি ছেড়ে সে তোমাকে নিতে গিয়েছিল? জোনাকি বলল, আপু ভাইয়া বলেছিল নিয়ে আসতে তাই। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন। তো সবাই দেখে নিন আর জানিয়েন গল্পটি কেমন হচ্ছে। আর সবাই ভিডিওতে একটা লাইক দিন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।